আমাদের অল ইন্ডিয়া কনভেনশন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়াত কনভেনশন দিলীপ স্কুলের মাঠে এই কমিটির সম্মানীয় সভাপতি, সম্পাদক, পদাধিকারী, মঞ্চে উপস্থিত বিভিন্ন অতিথিবৃন্দ, জ্ঞানীগুণীজন, এখানে ভাই লিটন আমাদের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের, শিক্ষা, এখানে অনেকেই আছে, আমাদের দীপঙ্কর আছে, আমার বন্ধু গোলাম আছে, খালেক আছে, এখানে বাকবুল আছে, আমির আলী সাহেব এখানে আছেন, বিজয় উপাধ্যায়, এটা সমাজসেবী এবং বাংলার নিরিখে অনেক কাজ করেন। যখন কোনো সমস্যা দেখা যায় তখনই আমরা বিজয়দাকে দেখি যে সবার আগে নির্ভীকভাবে সামনে দাঁড়াতে। অনেকেই আছেন আমার পরিচিত এবং আপনারা সবাই, সকলের সুস্থতা কামনা করি। যে মানুষটার কথা না বললে নয় তিনি মাতিন সাহেব। আমি ওনাকে নিজের বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি। মাতিন সাহেব এর আগে দু একটা প্রোগ্রামে আমাকে ডেকেছেন। ওনার যে এতিমখানা আছে সেখানে আমি দু একবার ভিজিট করেছি, দু একবার এসছি, দু একটা কর্মসূচিতে গেছি। তখন থেকেই ওনার প্রতি একটা আলাদা ধারণা আমার তৈরি হয়েছে যে একটা প্রচেষ্টা, শুভ প্রচেষ্টা যে সুন্দরভাবে সুসম্পন্ন করা যায়। মাতিন সাহেব বোধহয় আগামী দিনে আমাদের সামনে একটা নিজেকে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে চলেছেন। এবং যে বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা, যে শিক্ষা সেবা, দেখুন আপনারা জানেন যে আমাদের তো এটা মানতেই হবে যে উনি যে কেজি স্কুল, সিবিএসসি, আইসিএসসি এই সমস্ত স্কুলের কথা ভাবনা চিন্তা করছে, পরিকল্পনায় রয়েছে, হয়তো বাস্তবায়ন হতে দেরি হবে। আজকে ভাবলাম কালকেই যে হবে তা তো নয়, কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত হও। আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে পৃথিবীতে উন্নত দেশ কারা? যার রাস্তাঘাট ভালো, যার জনসংখ্যা বেশি, যার বর্গ কিলোমিটারে জমি বেশি আয়তনে, যার কোষাগারের সম্পদ বেশি? না। এই মাপ যে কোন দেশ উন্নত তার মাপের প্যারামিটার প্রথম এক দুটোর মধ্যে হচ্ছে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ। মানব সম্পদ মানে এডুকেশন, জ্ঞান, নলেজ। মানব সম্পদ মানে এডুকেশন, জ্ঞান, নলেজ। আমি বাঙালি হিসেবে গর্বিত এই জন্যেই, এই যে আমেরিকা এত দাদাগিরি করে, আমেরিকার ওই সায়েন্স ল্যাবরেটরি, ওদের যত ইঞ্জিনিয়ারিং উইংস, বাঙালি ছেলেদের হাতে ওই মাউস থাকে, কম্পিউটারের মাউসগুলো ওদের দেশের হাতে খুব একটা থাকে না, ওরা আউটসোর্সিং করে। আমার আপনার ঘরের ছেলে গিয়ে ওদেরকে বড় বানিয়েছে, আমার আপনার ঘরের ছেলে। এই হিউম্যান রিসোর্স, এটা বৃদ্ধি ছাড়া আমাদের উন্নয়ন সম্ভব নয়। আমরা ধর্মীয় শিক্ষা নিশ্চয়ই নেব, ধর্মীয় শিক্ষা নিশ্চয়ই দরকার, ধর্মের প্রতি আনুগত্য আমারও আছে, আপনারও আছে। আমরা সব ধর্মকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আধুনিক শিক্ষা, পৃথিবীতে যে শিক্ষার প্রচলন আছে, ভারতবর্ষে যে শিক্ষার প্রচলন আছে, সেই শিক্ষা যদি আমি আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তানকে না দিয়ে যাই, তাহলে একটা জেনারেশন গ্যাপ হবে। আমি যদি হঠাৎ করে এখন ইংরেজিতে কথা বলা শুরু করি আপনাদের এই কনভেনশনে, কিছু লোক বুঝবেন, বেশিরভাগ লোক বুঝবেন না। আমি বাংলায় বলছি কেন? আমার কথা যাতে সবাই বুঝতে পারে।
তাহলে আপনার ছেলের ভাষা এবং তার জ্ঞান যাতে দেশের সবাই এবং বিশ্বের সবাই বুঝতে পারে, সেই শিক্ষাই তাকে দিতে হবে। দিস ইজ দ্য রিয়েলিটি, দিস ইজ ফ্যাক্ট। আমি কোনো বিষয়কে ছোট না করি আপনাকে বলছি। আপনারা অনেকেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার খুব ব্যক্তিগত সম্পর্ক। তার বদান্যতায় আমি বিধায়ক অশোকনগর, তার বদান্যতায় দীর্ঘদিন জেলা পরিষদ চালিয়েছে, এখন উনি আমাকে সভাধিপতি করেছেন। তো 2011-র একটা ঘটনা বলি। উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমি যখন ওনার বাসভবনে প্রণাম করতে গেছি, উনি জানেন যে আমি বসিরহাটের ছেলে। তো আমি বলছি, দিদি তুমি উন্নয়ন নিয়ে কি ভাবছো? বলছে, শোন, আমি শপথ নেওয়ার আগে রাজেন্দ্র সিং সাচার সাহেবের কাছে গিয়েছিলাম। কোন রাজেন্দ্র সিং সাচার? না, যিনি ভারতবর্ষে সংখ্যালঘুদের অবস্থান। সংখ্যালঘু মানে আমি শুধু মুসলিমদের কথা বলছি, সংখ্যালঘু মানে বুদ্ধিস্ট, সংখ্যালঘু মানে খ্রিস্টান, সংখ্যালঘু মানে মুসলিম, সমস্ত সংখ্যালঘুদের অবস্থান কি। পৃথিবীর বুকেও যখন কোনো একটা দেশকে নিয়ে জাজ করা হয়, বিচার করা হয়, তখন কিন্তু সেই দেশের সংখ্যালঘুদের আর্থসামাজিক পরিকাঠামো, তাদের অর্থনৈতিক উন্নয়ন, তাদের শিক্ষা নিয়ে বিশ্লেষণ করা হয়, এবং এটাই স্বাভাবিক, এটা করা উচিত। তো রাজেন্দ্র সিং সাচার সাহেব কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টের অবস্থিত বিচারপতি, আরও 5-7 জন বিচারপতিকে নিয়ে 3 বছর ঘুরে 3672 না 73 পাতার রিপোর্ট, প্রতিবেদন দিয়েছিলেন। দিয়ে ঘুরে বললেন যে অন্য অন্য কমিউনিটির কথাও বলেছেন, কিন্তু যেটা বললেন, ভারতবর্ষের মধ্যে মাইনরিটি কমিউনিটি, দোজ হু আর মুসলিম, সবচেয়ে খারাপ আছে যে রাজ্য, তার নাম পশ্চিমবাংলা। ভারতবর্ষের মধ্যে সংখ্যালঘু এবং মুসলিম সবচেয়ে খারাপ আছে, সেই রাজ্যের নাম পশ্চিমবাংলা। তো মুখ্যমন্ত্রী বলছেন, আমি শপথ নেওয়ার আগে তার সাথে যোগাযোগ করেছিলাম যে আপনি আমার দপ্তরের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মুখ্য উপদেষ্টা হন। উনি বলেছিলেন, মা, আমি বয়োবৃদ্ধ মানুষ, আমার পক্ষে কলকাতা দিল্লি করা সম্ভব। আমি 2-3টে জিনিস তোমাকে লিখে দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, তুমি এইগুলো মানো। এই যদি তুমি আন্তরিকভাবে চাও যে পশ্চিমবাংলার 27, 28, 30, 32 ভাগ মুসলমান পিছিয়ে আছে, এদের উন্নয়ন দরকার, এটা বাড়ি করে দিলে তাতে হয়তো তার থাকার সুচার হল, কিছু টাকা দিলে হয়তো সে জীবন জীবিকা করলো, তার থেকেও মূল্যবান তুমি তাদেরকে শিক্ষা দাও, এডুকেশন দাও, যে এডুকেশনের মধ্যে দিয়ে তারা নিজেরা স্বাবলম্বী হবে, অপরের দ্বারা প্রভাবিত হবে না, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করবে। কোনটা দিন, কোনটা রাত, কোনটা সাদা, কোনটা কালো, তাদের বিবেচনা। সেদিন বলেছিলেন। পরবর্তীকালেও দেখলাম যে মাননীয়া সেইভাবেই সংখ্যালঘু ঐক্যশ্রী ইত্যাদি ইত্যাদি দিয়ে তিনি চেষ্টা করছেন। আমি পলিটিক্যাল বা প্রশাসনিক খুব বেশি কথায় যাব না। তো এইটা হচ্ছে সাবজেক্ট। আপনারা এতগুলো বর্ষিয়ান প্রবীণ মানুষ উপস্থিত হয়েছেন, যারা আজকের এই আমাদের অল ইন্ডিয়া সুন্নতুল জামায়াত তাদের ডাকে এসছেন, তার মানে কি সংগঠনটার প্রতি ভরসা আছে। এত লোক দেখে আমার খুব ভালো লাগছে। এবং আমি বলতে চাই, মুফতি সাহেব, মাতিন সাহেব, এত মুরব্বীদের উপস্থিতি মানে আপনার চলার পথ সঠিক আছে, এটা বোঝা যাচ্ছে এই উপস্থিতির মধ্যে। বিষয় হচ্ছে, আমরা একটা দেশে বাস করি, দেশের নাম এখন নাকি আর ইন্ডিয়া বলা যাবে না, এই মেরেছে।
আচ্ছা, ভারতবর্ষের বাইরে গিয়ে আপনি ইউরোপ কান্ট্রিতে গিয়ে বা আমেরিকান কান্ট্রিতে গিয়ে বা সাউথ আফ্রিকায় গিয়ে জিজ্ঞেস করুন তো, আপনারা একটা দেশের নাম আছে ভারত, জানেন? সে হাঁ করে তাকিয়ে থাকবে, শুনিনি বাবার গান। ভারতবর্ষ, ইন্ডিয়ার, ভারতবর্ষের বাইরে সবাই আমাদের দেশকে ইন্ডিয়া বলে। রাতারাতি আমরা দেখলাম কোন একটা লোকরা একটা পলিটিক্যাল অ্যালাইনমেন্ট, একটা জোট তারা নাম দিয়েছে ইন্ডিয়া। সেই জন্যে রাতারাতি দেখলাম, আমরা এতদিন জানি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য প্রেসিডেন্ট অফ প্রাইম মিনিস্টার। ওমা রাতারাতি বুলেটিন জারি করে করা হলো দ্য প্রেসিডেন্ট অফ ভারত, দ্য প্রেসিডেন্ট অফ ভারত, দ্য প্রাইম মিনিস্টার অফ ভারত। এত ভয় কেন? কিসের ভয়? আর মাঝে মধ্যে হুঙ্কার দিচ্ছেন এনআরসি সিএ হবে, এরা থাকবে আর ওরা থাকবে না। দিল্লির কর্তাবাবুরা বলছেন। কোথায় ছিলেন 200 বছর আমার এই দেশ যখন ব্রিটিশরা শাসন করছিল? আপনি রাজাবাবু কোথায় ছিলেন? আপনাদের তো তখন জন্ম হয়নি। ধরুন আমিও জন্মাইনি, কিন্তু আমরা একটা ভাবধারা, একটা আদর্শগত জায়গা থেকে আমরা জন্মেছি। ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন লড়েছিল ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। ইংরেজকে তাড়ানোর ব্যাপারে বহু মানুষকে সঙ্গে নিয়ে কংগ্রেস এই লড়াইটা লড়েছিল। আপনাদের তখন মা কে ছিল? আপনাদের তো ওই রাজাবাবুদের তখন তৈরি হয়। মা কে ছিল? জনসংঘ। আপনাদের লোক কে ছিল? সাভারকার। সে কে ছিল? ব্রিটিশের দালাল, ইংরেজদের দালাল। বাংলা 9 জন বীর বিপ্লবীকে আন্দামানের জেলে, সেলুলার জেলে আটকে রেখেছে। একজন ছাড়া পেয়ে চলে এসছে। সে ইংরেজের কাছে মুচলেখা দিয়েছে যে না, আর স্বাধীনতার আন্দোলন আমরা করব না, এ যারা করছে তারা দেশের সাথে গদ্দারি করছে, আমি আর করব না। সাভারকার লিখে দিয়ে চলে এসছে। আচ্ছা বলুন তো, তাদের কাছে শিখতে হবে দেশপ্রেম। যে দেশ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, নিমাই সন্ন্যাস, লালন ফকির, কবিরকে চেনে, আপনি কোথাকার হরিদাস পাল? আপনি বলে দিলেন সংখ্যালঘুরা থাকবে না, থাকবে না। জমিদারি নাকি? ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন খুলে দেখুন। একজন মহাত্মা গান্ধী যেমন ছিল, একজন সুভাষ বোস যেমন ছিল, তেমনি একজন মাওলানা আবুল কালাম আজাদ ছিল, একজন খান আব্দুল গফফর খান ছিল, একজন মা রোকেয়া ছিল, একজন রিজিয়া খাতুন ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ আমার মুসলিম সম্প্রদায়ের মা ভাই বন্ধুরা স্বাধীনতার এই লড়াইতে ছিল। দেশ আপনার নাকি? দেশ আপনার নাকি? এ ভারতবর্ষের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আমি নারায়ণ গোস্বামী, আমার যা অধিকার, আপনাদের প্রত্যেকের সেই একই অধিকার আমি মনে করি। আপনি মনে করছেন দিল্লিতে বসে আপনি বলবেন আর আমরা বোধহয় পালিয়ে যাব, না না। এ দেশে, দেশের প্রতি টান আপনার থেকে, আপনার কি আছে আমরা জানি না, কিন্তু আমাদের কম নেই। আমরা এ দেশকে আমাদের মায়ের মতো ভালোবাসি, মায়ের মতো ভালোবাসি। সুতরাং আপনি ঠিক করে দেবেন কে কোন মাংস খাবে, কে কোন খাবে না, কে কোন জামা কাপড় পরবে, কে পরবে না। ও বাবা, উনি ঠিক করে দেবেন যে আমার ছেলের বিয়ে কবে হবে। সুতরাং আমাদেরকেও সজাগ থাকতে হবে। তো আজকের অনেক বড় একটা টপিকস নিয়ে আলোচনা করেছেন, আলোচনায় রেখেছেন আজকের আমাদের মুফতি সাহেবরা, মাতিন সাহেবরা, যে শিক্ষা এর কোনো শেষ নেই। ভালো লাগে আজকে যখন দেখি আমরা অনেক আমাদের আইপিএস আইএস
আমাদের ঘরের ছেলেরা বিভিন্ন জেলার ডিএম হয়েছে। আমার ছোট ভাই ছিল আমাদের এই জেলায় ইউনিভার্সিটি, আমি ওর চেম্বারে, ও এডিএম এলার, ওর চেম্বারে গেলেও আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতো। এখন বোধহয় ডিএম পূর্ব বর্ধমান। আমাদের ছেলেরা কিন্তু পিছিয়ে রাখলে হবে না। ধর্মীয় শিক্ষা নেই, কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমাদের সাথে অন্য কারোর কোনো বিরোধ নেই। আচ্ছা বলুন তো, রাজার ধর্ম কি? আমি একটা ভারতবর্ষের নাগরিক, 140 লক্ষ মানুষের একটা মানুষ। আমি আজকের ভারতবর্ষের প্রশাসক। আমি কি এটা বলতে পারি এর সঙ্গে থাকবো আর ওর সঙ্গে থাকবো না? বিং এ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আমি পুরুষদের সঙ্গে আছি, নারীদের সঙ্গে নেই। আমি হিন্দুর সঙ্গে আছি, মুসলমানের সঙ্গে নেই। এ বলা যায়? আমার মুখ্যমন্ত্রীকে অনেক গালাগালি সহ্য করতে হয়েছে, ট্রোল হয়েছে। মমতাজ বেগম, ও গালাগালি খেতে রাজি আছে, কারণ আমরা মনে করি দ্য গভর্নমেন্ট ইজ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। হু আর দ্য পিপল? দোজ হু আর ইকোনমিক্যালি উইকার, যারা অর্থনীতিগতভাবে পিছিয়ে আছে, শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে। রাজার ধর্ম গরিব মানুষ, যারা দুস্থ, যারা অসহায়, যারা এতিম, তার পাশে দাঁড়ানো। তো সাচার সাহেব বলে দিয়েছেন যে পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বন্ধুরা পিছিয়ে আছে। মমতা ব্যানার্জির সরকার তাদের উপকার করে যদি মমতাজ বেগম হয়, এ গালাগালি আমাদের কাছে অলংকার, গর্বের অহংকার। সুতরাং শিক্ষাকে দরকার। ঘরে ঘরে অস্ত্রে শান্তি, মেধা শক্তি। আমি একটা উপমা দিয়ে আমার কথা শেষ করবো, অনেক বক্তা আছেন বলবেন। জানি ফারাদ এসছে আমার ভাই, বাবা বলদ গরু নিয়ে সকালবেলা জমি চাষ করতে গেছে, পান্তা টান্তা খেয়ে, আর বিকেলবেলা ঘেমে নিয়ে একাকার হয়ে ফিরেছে। বাবুদের খেতে জমি চষে আসলো, বাবার মজুরি দিয়েছে হাটে, বাবা হাট বাজারি করে বাসা চলে এসছে। বাপ কত পেয়েছো? 500 টাকা দিয়েছে। আচ্ছা, বাবার কোন শক্তি ব্যবহার হলো? শ্রম শক্তি, পেশি শক্তি। লাঙল বলদ দিয়ে হাল চষেছে। আর পাশে আমার চাষার ছেলে, সে হাই স্কুলে মাস্টারি করে, 10টার সময় বেরোয়, 4টের মধ্যে চলে আসে। মোটরসাইকেলে যায়, ফুক করে যায়, ফুক করে চলে আসে। এ ভাই, তোর বেতন কত? বলে 60,000। তো দিনে কত? তো বলছি রোববারও যদি ধরিস তা 2,000। আমার বাপ এত পরিশ্রম করলো, সকালবেলা পান থেকেই মাঠে গেছে, গিয়ে বিঘের পর বিঘে জমি চষিয়ে 500 টাকা। আর তুই পুকুরি গেলি আর পুকুরি আসলি 2,000। পার্থক্য কি? না, আমার বাপের পেশি শক্তি, শ্রম শক্তি গেছে, আর আমার স্বাস্থ্য ভাইয়ের যেটা গেছে ফজলুর, ওর মেধা শক্তি ব্যবহার হয়েছে। মস্তিষ্কের শক্তি, মেধা শক্তি, নলেজ, এডুকেশন। তাহলে শ্রম শক্তির থেকেও মেধা শক্তির মূল্য বেশি। শ্রম শক্তির থেকেও মেধা শক্তির মূল্য বেশি। আমাদের জীবন তো একরকমের গেছে। আমরা চাই আমার ছেলে, নাতি, পুতি, ওরা যেন একটু ভালো থাকে। আমি গোরস্থানে গিয়ে, কবরে গিয়েও যেন আমার মনটা শান্তি পায় যে আমার তো দিন শেষ, অন্তত ওরা ভালো আছে। এই জন্যে আধুনিক শিক্ষায় শিক্ষিত করুন। আপনাদের সকলকে আমার এই ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্যে অকুণ্ঠ অভিনন্দন,
ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করি। ধন্যবাদ, নমস্কার, খোদা হাফেজ।